দিনটা ছিল 25শে ডিসেম্বর। আগের দিন রাত্রেবেলা 24 তারিখে আমরা প্ল্যান করলাম আমরা কোথাও ঘুরতে যাব। বেশি দিনের ছুটি পড়েনি, কিন্তু তবুও ঠান্ডাটা বেশ পড়েছে, তাই ভাবলাম কোথায় ঘুরতে যাব। তো এবছর আমরা প্ল্যান করলাম রাঁচি এবং তার আশেপাশে বেতলা আরেকটা জায়গা আছে যেটাকে বলা হয় নেতারহাট, নেচার্স হার্ট, মানে প্রকৃতির হৃদয় এটাকে বলা হয়। তো জায়গাটা খুব ভালো ছিল, তো ভাবলাম এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল 7টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। দিল্লি দরবার হাইওয়ে রাস্তায় পড়েছিল। এই ধাবা টাইপের জায়গাটাতে আমরা কিছু ব্রেকফাস্ট করে তারপরে আমরা রাঁচির দিকে রওনা দিলাম। ঝাড়খণ্ড এত বড়, কিন্তু ঝাড়খণ্ড ট্যুরিজম এখনও পর্যন্ত সেরকম করে ডেভেলপ হয়ে ওঠেনি। আমি এখান থেকে ঘুরে আসার পর আমি এটা ফিল করেছি এটাই। তো চলো নেতারহাট, কুইন অফ ছোটানাগপুর আমরা এক্সপ্লোর করি। এটা ছিল প্রথম ফলস, এটার নাম ছিল দাসাম ফলস। ভীষণ বড় জলপ্রপাত এটা। দেখো একবার নিচে লোকগুলোকে কত ছোট্ট দেখাচ্ছে। রাঁচি থেকে প্রবেশ করার আগে ঠিক রাঁচির আউটস্কার্টে এই জলপ্রপাতটা পড়ে, আর এটার হাইট হচ্ছে 144 ফিট মতো। এতটা হাইটে এই জলপ্রপাতটা, বর্ষাকালে এর দৃশ্য দেখার মতো হয়। আমরা যদি এটা শীতকালে গেছিলাম ডিসেম্বর মাসে, তো ডিসেম্বর মাসে যদি এত জল থাকে, একবার বর্ষাকালে আমি ভিডিও দেখেছি ইউটিউবে, এত ভালো লেগেছিল দেখে ভাবলাম কি যাই এই দাসাম ফলসটা ঘুরে আসি। আর সত্যি বলছি, ঝাড়খণ্ডের প্রকৃতি, যারা প্রকৃতিপ্রেমী তারা নেচারকে খুবই ভালোবাসবে। আমার তো পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত আর ফরেস্ট মানে জঙ্গল, এই জায়গাগুলো আমার জানি না কেন আমাকে খুব টানে। ঠিক আছে, তো এই জায়গাটা খুব সুন্দর, ছোট্ট ছোট্ট বাঁদর ছিল। ঠিক আছে, আর ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে গাড়ি পার্কিং করারও জায়গা আছে, যারা আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তাই গাড়ি পার্ক করে তারপর অনেকটা মানে হেঁটে প্রায় অনেকটা উঁচুতে যেতে হয় সিঁড়ি ভেঙে। তো হাঁটুর প্রবলেম থাকলেও কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা দেখো এই জলপ্রপাতটা দেখলে মনটা ভরে যাবে। আমরা একদম নিচে গেছিলাম, যেহেতু এখন বর্ষাকাল নয় শীতকাল ছিল, তাই শীতকালেতে এই জায়গাগুলো এক্সপ্লোর করা যায়, কিন্তু বর্ষাকাল হলে এই জায়গার জলের টান প্রচুর থাকে আর জলের মধ্যে কারেন্ট থাকে। অনেকটা হাইটে ছিল পাহাড় আর জলপ্রপাত। তো ফার্স্ট আমাদের এই দাসাম ওয়াটারফলস দিয়ে আমাদের শুরু হয়েছিল দিন, আর খুব ভালো লাগলো এই জলপ্রপাতটাতে গিয়ে। এরপরে আমরা আবার রাঁচির দিকে চলে গেলাম। রাঁচিতে একদম প্রপার সিটিতে এই টাইমটা মোটামুটি বিকেলবেলা হয়ে এসেছিলো, 3:30 4টের দিকে। আর তারপরে আমরা পৌঁছে গেলাম রাঁচিতেই, রাঁচির সাইট সিন করবার জন্য। তো পাত্রাতু ভ্যালি বলে একটা জায়গা ছিল, যেটা একদম কার্ভ ও জিগজ্যাগ প্যাটার্নের। এই টার্নগুলো খুব সুন্দর। এই পাত্রাতু ভ্যালিটা দেখো, ভ্যালিটা খুব সুন্দর, একদম সানসেটের টাইম ছিল। এখান থেকে উপর থেকে পুরো লেকটা খুব সুন্দর বোঝা যাচ্ছিল। তো এই লেকটাতে আমরা গেলাম ফার্স্টে। এটা লেকটার উপর থেকে একদম পুরো শহরটার এটা ভিউ দেখা যাচ্ছিল। আর এই ভিউটা এতটাই সুন্দর ছিল, পুরো লেকটা, পুরো জায়গাটা, পুরো হিল একটা ভিউ। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে সানসেট দেখতেই একটা অন্যরকম মনটা ভরে উঠেছিল। তো এই পাত্রাতু ভ্যালিটা রাঁচি যাওয়ার সময়তেই পড়বে। ঠিক আছে, রাঁচিতে ঢোকার কিছুটা আগেই এই ভ্যালিটা এরকম পুরো এরকম টার্ন থাকে, পুরো কার্ভ থাকে একটা। আমার কাছে যদিও ড্রোন ছিল না, কিন্তু ড্রোন থাকলে এই ভ্যালিটার ভিউটা একটু অন্যরকমই হয়, দেখতে খুব ভালো লাগে। রেফারেন্সের জন্য কয়েকটা ছবি আমি এর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা এর পরের দেখো। এই ভিডিওটার পরে কয়েকটা ছবি অ্যাটাচ করেছি, পুরো গ্রিনারি আর এরকম পুরো টার্ন, এরকম টার্ন এরকম খুব সুন্দর লাগে দেখতে, ওপর থেকে দেখতে ভিউটা খুব ভালো লাগে। তো এটা গেল ফার্স্ট আমাদের রাঁচির শহরের মধ্যে পাত্রাতু ভ্যালি।
আর এরপরে আমরা পাত্রাতুর লেকের দিকে এগিয়ে যাচ্ছি। সানসেটের টাইমটা খুব সুন্দর ছিল, একদম পুরো ইয়েলো। কিছু জিনিস চোখে না দেখলে বোঝা যায় না, ভ্যালিটার লুকসটা এত সুন্দর ছিল। সানসেট একদিকে আর একদিকে চারিদিকে পাহাড়ে ভর্তি রাস্তা, পাহাড়ি রাস্তা। এই দেখো, এটা হচ্ছে পাত্রাতুর লেক। আমরা লেকের মধ্যে পৌঁছে গেছি, একটা গার্ডেনের মতো জায়গা। আর একটু লেক একটুখানি আছে, একটুখানি না, অনেকটা বড় লেক। আমার পুরো মোবাইলে স্ক্রিনেতে আটছিল না, এত বড় লেক। এখানে ওয়াটার রাইডস করার মতো অনেক কিছুই আছে, ঠিক আছে। যারা ওয়াটার রাইডস করতে চাও তারা করতে পারবে। সন্ধে প্রায় নেমে আসছিল, তাই আমরা ওয়াটার রাইডসটা অ্যাভয়েড করেছি। সন্ধে প্রায় নেমে এসেছিলো, তাই আমরা একদম আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। যেহেতু গেস্ট হাউসে থাকবো, তাই রাতের ডিনারটা ওখানে করবো। ভাবলাম এই বিকেল একটু চা খাওয়া যাক, তাই চা খেয়ে আমরা একদম প্রপার গেস্ট হাউসে চলে গেছিলাম। তো এখানে যারা আসবে তারা এটাই ভেবে আসবে কি এখানে শুধুমাত্র একটু পার্কের মতো লেক, বড় লেকটার ভিউটা খুব সুন্দর, লেকটা আছে। আর এখানে বাচ্চারা এনজয় করতে পারবে। এখানে বিশেষ কিছু একটা দেখা সেরকম একটা কিছু নেই, ওই লেকটা আর এখানে ওই মেলার মতো কিছুটা বসে, সেই জিনিসটা। তো এখানে ইটস এনাফ, হাফ অ্যান আওয়ার এনাফ এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। কারণ এই জায়গাটার আশেপাশে সেরকম কিছু নেই, এই ওয়াটার রাইডস আর এই ওয়াটার অ্যাক্টিভিটি ছাড়া। ঠিক আছে, তো আজকের দিনটা আমরা শুধুমাত্র এতটুকুই রেখেছিলাম, ফার্স্ট ডে 25 ডিসেম্বরে। আর এই গেস্ট হাউসে নাইট স্টে করার পর তারপর 26 তারিখে সকালবেলা আবার পুনরায় বেরিয়েছিলাম। তো এটা ছিল আজকের দিনের আমাদের মানে লাস্ট অ্যাক্টিভিটি। আর এটা ছিল রাঁচি শহরের পুরো উপরের একদম পাহাড়ের ওপর থেকে হিল ভিউ বলতে পারো। ডে 26 ডিসেম্বর আমরা জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম নেতারহাটের দিকে। রাস্তাটা এত সুন্দর ছিল, পুরো লোকের রাইডটাই এনজয় করবে। এই এত সুন্দর রাস্তা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর শীতকাল, পুরো মানে রাস্তাটাই শুধু মনে হচ্ছে দেখে যায়। গোটা রাস্তাই আমার এই নেতারহাট যাওয়ার রাস্তাটাই এত সুন্দর, মানে এভরিবডি উইল এনজয় দ্য রাইড। নেতারহাটে গিয়ে ওখানে এনজয় করার থেকে বেশি এনজয় করবে লোকে এই রাস্তাটা। তো ফার্স্টে আমরা নেতারহাট হচ্ছে লাতেহাট ডিস্ট্রিক্টে, তো আমরা লাতেহাট ঢুকে গেলাম। এখান থেকে নেতারহাটের ডিস্টেন্স মোটামুটি 49 কিলোমিটার মতো। আর একটু এগিয়ে গেলে এখানে কর্কটক্রান্তি রেখা, যেটাকে টপিক অফ ক্যান্সার বলছে, সেটাও দেখতে পাওয়া যাবে পঞ্চপাণ্ডব পাহাড়ের পরে। এবার রাস্তার ধারেই পড়বে, যেটা ফার্স্টে রাস্তায় যেতেই পড়বে, সেটা হচ্ছে পঞ্চপাণ্ডব পাহাড়। এই পাহাড়টা 5টা চূড়া একসাথে পুরো বিস্তৃত, মানে একের পর এক নয়, একসাথে 5টা পাহাড় একসাথে পুরো লাগোয়া, ঠিক আছে। এটাকে বলছে পঞ্চপাণ্ডব পাহাড়। এই পাহাড়টা নাকি মহাভারতের সময়কাল থেকেই রয়েছে। নামটা অ্যাকচুয়ালি পঞ্চপাণ্ডব হয়েছে কারণ মহাভারতের সময়কালে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন, সেই সময় এই পাহাড়ে নাকি ওনারা অবস্থিত ছিলেন, ঠিক আছে। মানে ওনারা তো অনেক জায়গায় ঘোরাফেরা করেছেন, তার মধ্যে এই জায়গাতেও এসে কিছুদিন নাকি ছিলেন। সেটা হচ্ছে এই পঞ্চপাণ্ডব পাহাড়ের হিস্ট্রি। তো রাস্তায় নেবে এই জায়গাটা আমরা দেখলাম, খুব সুন্দর ছিল। 5টা পাহাড় অনেকটা দূর বিস্তৃত, পুরো মানে একত্রে বিস্তৃত। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে টপিক অফ ক্যান্সার, যেটাকে বলছে কর্কটক্রান্তি রেখা। এই পাহাড়টার ঠিক একটুখানি গিয়েই কর্কটক্রান্তি রেখার অঞ্চলটা এখানে পড়ে। তো আমরা ওখানেও দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম, বেশ নতুন অনুভূতি। এটা একটা টপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা। এরপরে এটা হচ্ছে কোয়েল রিভার, কোয়েল নদী যেটাকে বলছে। আমাদের যেরকম গঙ্গা নদী, সেটা হচ্ছে লাতেহার ডিস্ট্রিক্টের, এটা হচ্ছে কোয়েল নদী। এই নদী বরাবর একদম সোজা আমরা চলে যাচ্ছি, একদম নেতারহাটের একদম পুরো বুকে। এই নদীটা পেরাবার পরে অনেক ঘন জঙ্গল পড়েছিল, আর জঙ্গলটা খুব সুন্দর জঙ্গল। তো একদম নেতারহাটের পুরো টপ, একদম হিল বলতে পারো, সেই জায়গাতে আমরা চলে যাচ্ছি। গাছগুলো বিশাল বড় ছিল, আর চারিদিকে এরকম পুরো ঘোড়া রাস্তা।
একদম পুরো কার্ভ করার মতো রাস্তা, কিন্তু রাস্তা খুব সুন্দর। রাস্তাতে গাড়ি, নিজেদের গাড়ি থাকলে নিজেদের গাড়ি নিয়ে যেতে একটুও প্রবলেম হবে না। আমার হাজব্যান্ড ড্রাইভ করেই পুরো রাস্তাটা আমরা এখান থেকে গেছিলাম। পুরো জঙ্গলে ভর্তি রাস্তা, পুরো জঙ্গলে পুরো ভর্তি, দেখতে অসম্ভব সুন্দর অনুভূতি। ঠিক আছে, আজকের দিনটা আমরা রাত্রেবেলাটা নেতারহাটেই থাকবো। নেতারহাটে ওখানে একটা আমরা হোটেল আগে থেকে না, মানে এমনি জাস্ট নেটে দেখে কথা বলে রেখেছি। আর ওখানে গিয়ে রুম দেখে তারপরে আমরা নেব, যেহেতু খালি আছে বললো, সেহেতু আমরা ওখান থেকে গিয়ে দেখে তারপরে ডিসাইড করবো। এরকম ভেবেই আজকের দিনটা রাত্রেবেলা নেতারহাটেতে থাকবো। তো আশেপাশে নেতারহাটের ওখান থেকে যেই কয়েকটা জায়গা ঘুরে নেওয়া যায়। এখন মোটামুটি বিকালবেলা হয়ে এসছে, তিনটে সাড়ে তিনটে এরকম বাজবে। তো আমরা ভাবলাম যে যদি পৌঁছে যাই, দেখো জঙ্গলটা, তাহলে দেখো, এবার দেখো বুঝতে পারবে, এরকম পুরো রাস্তাটা পুরো এরকম পুরো জঙ্গলে ভর্তি, ঘন জঙ্গল। এটা হচ্ছে নেতারহাট ড্যাম, আর এটা হচ্ছে ছোটাগাগড়ি ওয়াটারফল। আমি জায়গাগুলো শুধু ছবি দিলাম, কারণ এগুলো খুব একটা বেশি কিছু দেখার নয়। এখানে আমরা একটু ম্যাগি খেয়েছিলাম, আর তারপরে একদম চলে গেছিলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। আর তার আগে একটা খুব সুন্দর একটা জায়গা পড়েছিল, যে জায়গাটাকে বলা হচ্ছে পাইন ফরেস্ট। ঠিক আছে, পাইন ফরেস্ট এই জায়গাটা মানে যে কোনো মুভির শ্যুট করার জন্য আইডিয়াল জায়গা বলা যেতে পারে। জায়গাটা এত সুন্দর ছিল, চারিদিকে পাইন ফরেস্টে ভর্তি। ঠিক আছে, আর সূর্যের রশ্মিগুলো এত সুন্দর ওখানে পড়ছিল, যেন ওখানে মনে হচ্ছে কি একটা মুভি শ্যুট করার মতো জায়গা। আমি অনেক ছবি তুলেছি এই জায়গায় দাঁড়িয়ে। মাথার উপরে এত বড় বড় পাইন ফরেস্ট, মানে ফরেস্ট ওপর দিকেও দেখা যাচ্ছে না ফরেস্ট, পুরো ঘন ঘন পাইন ফরেস্ট। দুর্ভাগ্যক্রমে আমার হাজব্যান্ডের সঙ্গে একটাও ছবি নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ড অফিসের মিটিং করে যাচ্ছে। তো কী আর বলবো, দুঃখের কথা। ঠিক আছে, তো আমি আমার মেয়ে যতটা পেরেছি একা একা ছবি তুলেছি। ঠিক আছে, এরপরে আমরা দেখো কত ঘন, পুরো মাথার ওপরটাও দেখা যাচ্ছে না, এত চারিদিকে পুরো ঘন। তো এই ফাইন ফরেস্ট থেকে আমরা একদম স্ট্রেট চলে গেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এরপরে তোমরা ভাববে কীরকম জায়গাটার নাম ভাই, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। তো ম্যাগনোলিয়া ওয়ার্ডটা একটুখানি শুনতে কীরকম বিদেশি বিদেশি লাগছে। একদম ঠিক ভেবেছো, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে একটা হিস্ট্রি আছে। জেনারেলি এখানে আগেকার দিনে নেতারহাটেতে বিদেশি লোকজনরা থাকতো। ওখানে বিদেশি লোকজন আর আদিবাসী লোকজন এখানে থাকতো। ঠিক আছে, আর ওখানে ম্যাগনোলিয়া বলে একটা মেয়ে থাকতো। সেই মেয়েটা হচ্ছে বিদেশি, ওখানে একটা অফিসারের মেয়ে। আর ওখানে একটা গোয়ালার সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়। ঠিক আছে, তো সেই গোয়ালাটা যখনই গরু চড়াতে আসতো পাহাড়ের উপরে, তখনই খুব সুন্দর মানে বাঁশি বাজাতে পারতো। সেই বাঁশির আওয়াজটা শুনেই, ধনটা শুনেই সে মানে ম্যাগনোলিয়া অ্যাট্রাক্ট হতো। আর এরকম করে যেতে যেতে ম্যাগনোলিয়ার সঙ্গে তার প্রেম হয়ে যায়। কিন্তু তার বাবা, ম্যাগনোলিয়ার বাবা জানতে পারাতে ম্যাগনোলিয়ার বাবা ছেলেটাকে হত্যা করিয়ে দেয়। তারপরে ম্যাগনোলিয়া কী করে, ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে তার প্রাণ দিয়ে দেয় ছেলেটাকে, যেহেতু সে ভালোবাসতো। তাই এটা হচ্ছে ওখানকার হিস্ট্রি। তো এই উদ্দেশ্যে এখানেই সানসেট পয়েন্টটাকে তৈরি করা হয়েছে, আর নাম রাখা হয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। তো এখানকার হিস্ট্রি, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের এটাই হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রিটা জানলে জায়গাটা কেমন লাগছে বলো। খুব সুন্দর ছিল, আর এরকম ছিল পুরো গোধূলি লগ্ন, একদম সন্ধে লেগে আসছে, চারিদিকটা পুরো অরেঞ্জ হয়েছিল পুরো। আর ঘন জঙ্গল, মানে রাস্তা দেখা যাচ্ছে না, পুরো ঘন জঙ্গল, চারিদিকে কোনো আলো নেই, নিশ্চুপ পরিবেশ, একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আবার আমরা চলে আসছি নেতারহাট। এবার আমরা হোটেলের দিকে পুরো এগিয়ে এসছি, যাচ্ছি হোটেলের দিকে। হোটেল থেকে আর আমরা কোথাও বেরোবো না আজকে, নাইট স্টে করবো হোটেলে। হোটেলটা পৌঁছাবার আগের রাস্তাতেই এটা এরকম একটা পরিবেশ, কিছুটা হরিফিক টাইপের লাগছিল তখন সন্ধেবেলা। কয়েকটা ছবি দেখো অ্যাটাচ করে দিয়েছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের। যারা চোখে দেখবে একমাত্র বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। এটা পাইন ফরেস্টের কয়েকটা ছবি, আমার মেয়ে পাইন তুলছে। আর এটা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। প্রচুর ভিড় ছিল, 25শে ডিসেম্বরের টাইম, একদম
আর খুবই ঘন জঙ্গল। এই জঙ্গলের ওপর এটা হচ্ছে আমাদের হোটেলটা। দেখো হোটেলের মোটামুটি থাকা খাওয়ার ব্যবস্থা ঠিকঠাকই ছিল, রুমের কন্ডিশনও মোটামুটি ঠিকঠাকই ছিল। আমার তো খারাপ লাগেনি। টেম্পারেচার এখানে রাত্রেবেলা মানে 8 ডিগ্রি, 7-8 ডিগ্রি মতো হয়ে গেছিলো। তো এটা ছিল ডে 2 এর জার্নি। এবার এখান থেকে শুরু হচ্ছে ডে 3 জার্নি। এটা হচ্ছে নেতারহাট আবাসিক বিদ্যালয়, অনেক বড় বোর্ডিং স্কুল এটা। ভেতরে ঢোকার পারমিশন ছিল না, তাই ছবিই তুলতে হলো শুধু। আর এটা হচ্ছে নেতারহাটের শার্লেট হাউস, আগেকার দিনের এরকম গেস্ট হাউস টাইপের, যেখানে ইংরেজরা থাকতো। এখানে ভিজিটার্স অ্যালাউ ছিল না, কারণ কোনো কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো আমি বাইরে থেকে যতটুকু পেরেছি, খুবই সুন্দর মানে জায়গাগুলো, মানে খুব বাংলো বাড়ি টাইপের ছিল অ্যাকচুয়ালি। আর এখানে আবার চলে এসেছি, দেখো ফরেস্ট, চারিদিকে ফরেস্ট আর ফরেস্ট। তুমি এখানে গেলে তোমাকে এই ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে ইচ্ছা করবে, এত সুন্দর জায়গা আর এত সুন্দর এই ফরেস্ট। আমার এত ফরেস্ট ভালো লেগেছে এখানে নেতারহাটে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট দিনের জার্নি, যেটা হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। আমরা আজকে রওনা দিচ্ছি বেতলা ন্যাশনাল পার্কের দিকে। বেতলা ন্যাশনাল পার্ক যাওয়ার আগে কয়েকটা জলপ্রপাত ভেবেছি ভিজিট করে নেব। তার মধ্যে এক হচ্ছে লোদ জলপ্রপাত। এখানেও ঠিক লোদ জলপ্রপাতটা যাওয়ার আগে রাস্তাটা খুবই সুন্দর ছিল, পুরো মনে হচ্ছে ফরেন চারিদিকে হাওয়া বাতাস পুরো ফ্রেশ আর ঠান্ডা, কনকনে ঠান্ডা, বাপরে ঠান্ডা ছিল। তো রাঁচিতে এবং রাঁচির আশেপাশে, এটা রাঁচির আশেপাশের জায়গা নয়, এটা রাঁচি থেকে একদম এক্সট্রিম 150 কিলোমিটার আপ, ঠিক আছে, লাতেহার ডিস্ট্রিক্টের উপর এই জায়গাটা। পুরো হিল টপের জায়গা, মানে হিল টপ ভিউ, মানে ভিউ না, মানে হিল টপ লেভেলের জায়গা বলতে পারো। পুরো ফাঁকা আর প্রচণ্ড ঠান্ডা। রাত্রেবেলা 6-7 ডিগ্রি ঠান্ডায় নেমে গেছিলো, মানে বুঝতে পারছো তো কী হারে ঠান্ডা ছিল, কনকনে ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে এরকম রোদের মধ্যে এরকম গাড়ি নিয়ে ঘুরতে খুব ভালো লাগছিল। জায়গাটা একবার হলেও সবাইকে বলবো এক্সপ্লোর করার জন্য, কারণ এরকম এক্সপিরিয়েন্স যারা জঙ্গল, পাহাড়, জলপ্রপাত ভালোবাসে, ঝর্ণা এসব ভালোবাসে, তাদের জন্য একটা আইডিয়াল জায়গা ভিজিট করার জন্য। আবারও আমরা একটা ফরেস্টের মধ্যে ঢুকেছি। দেখো ফরেস্ট আর ফরেস্ট চারিদিকে, তুমি কত ফরেস্ট দেখবে চারিদিকে, ফরেস্টে ভর্তি। এরকম একটা জায়গাতে আমরা একটু দাঁড়ালাম, আমার খুব ভালো লাগছিল জায়গাটা। আর এখানে একটু দাঁড়িয়ে ফ্রেশ এয়ার নিচ্ছিলাম একটুখানি। আর এরপরে আমরা চলে যাব লোদ জলপ্রপাতের দিকে। লোদ জলপ্রপাতটাও খুব সুন্দর, ভীষণ বড় জলপ্রপাত ছিল, ঠিক আছে। যারা দেখেছে তারা জানবে কি এরকম খুব একটা উঁচুতে না, এখানে সবাই মোটামুটি যেতে পারবে। আর এই লোদ জলপ্রপাত আর মির্জাইয়া জলপ্রপাত, ঠিক আছে, আরেকটা জলপ্রপাত, সুগা ওয়াটারফলস, 3টে ওয়াটারফলস আমরা সেদিনকে দেখেছিলাম। আর এরপরে আমরা বেতলা পৌঁছেছিলাম। দেখো জলপ্রপাতটা কত উঁচু, লোকগুলোকে দেখছো কত ছোট দেখাচ্ছে আর কত উঁচু, চারিদিকে ছোট্ট চারিদিকে জলপ্রপাতে ভর্তি। উপর দিকে দেখলে বুঝতে পারবে। আমার তো ক্যামেরাতে যতটা পেরেছি ক্যাপচার করেছি, মোবাইলে যতটা পেরেছি ক্যাপচার করেছি, ক্যামেরায় সেরকম একটা তুলতে পারিনি, কারণ ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো। তো দেখো এরকম পুরো চারিদিকে সব লোকদেরকে বারণ করছে লোকে চাপতে, তাও লোকে এদিক ওদিক থেকে কী করে চাপছে ভাই, আমি তো চাপতে পারিনি। কিন্তু আমি যতটুকু পেরেছি দূর থেকে দেখে এনজয় করেছি। প্রচুর সুন্দর জলপ্রপাতটা ছিল। যদি কাউকে আসতে হয়, কেউ যদি জলপ্রপাতে, দেখো ওপর দিকে মানে অনেকগুলো, এখানে একসাথে প্রচুর জলপ্রপাত ছিল, 6 থেকে 7খানা একের পর এক ঝরে যাচ্ছে ঝর্ণা, এই দেখো। তো কেউ যদি আসতে চায়, আমি বলবো এই জায়গাটা না, রাঁচির সাইডটা বর্ষাকালে এসে এক্সপ্লোর করাটা আমার মনে হয় সব থেকে বেস্ট হবে। আর এই একটা জায়গা, এই জায়গাটাতে আমরা কোথা থেকে নেবে, আমরা মানে কোনো রাস্তা ছিল না, পাথরে নেবে এই জায়গাটাতে আমরা পৌঁছেছিলাম। কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল জলের মধ্যে, ঠিক আছে। সিঁড়ি, আমার মেয়ে যাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছিলো, পুরো লাফিয়ে সিঁড়ি দিয়ে নামছিল যাবে বলে। দেখো জায়গাটা কি সুন্দর। এই জায়গাটাতে আমার হাজব্যান্ড ছবি তুলতে গিয়ে উল্টে পড়ে হাঁটু ছিলে জিন্সের প্যান্ট ছিঁড়ে বাড়ি চলে এসেছি ছেঁড়া প্যান্ট নিয়ে। সারাদিন আমরা জার্নি করেছি,
ঠিক আছে, জানি না কীভাবে পাটা স্লিপ কেটে পড়লো, সবসময় সব জায়গাতে চপ্পল পরে যায় বলে। মানে স্বচ্ছ জল, একদম পুরো কাঁচের মতো জল, আর এই ঝর্নার কুলকুল আওয়াজ, এত সুন্দর জল। আমার এখানে গিয়ে জলপ্রপাত দেখে আমার মন ভরে গেছে, মানে মন ভরে গেছে। মানে আমার যেই কদিন আমরা ছিলাম 3 নাইট 4 ডেজ মতো আমরা ঘুরে বেরিয়েছি, ট্যুর করেছি, তো তার মধ্যে এই জলপ্রপাতগুলো দেখে মন ভরার মতো পরিস্থিতি। এবার আমরা আবার সেই কোয়েল রিভার পেরোলাম। কোয়েল রিভারটা চারিদিকে ঘিরে লাতেহার ডিস্ট্রিক্টের কোয়েল রিভারটা পেরোবার পর আমরা আমরা আরেকটা জলপ্রপাতের দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সুগা জলপ্রপাত, সুগা বাঁধ যেটাকে বলছে। এটাও খুব উঁচু আর খুব সুন্দর। এটা দেখো, ছবি কয়েকটা অ্যাটাচ করে দিয়েছি, ছবিগুলো দেখতে পাবে তোমরা। বিশাল বড়, বিশাল মানে বিশাল বড়। চারিদিকে একটা রক ফরমেশন হয়ে আছে, পুরো চারিদিকে ওপরটা পুরো রক ফরমেশন। পাহাড়ের যে ওপর সেটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু এখানে গেলে তুমি চারিদিকে শুধু একটা বিশাল বড় রক, এরকম রকের মতো জায়গা, রক ফরমেশন, তার ওরকম টিলা টিলা টাইপের করে দেওয়া আছে। এরকম পুরো ফুল ফোর্সে জল আসছিল। এই যে ছোট্ট জায়গাটা জল বেরোচ্ছে, সেই জায়গাটা আমি আরেকটু পরে দেখাচ্ছি যে কত বড় জলপ্রপাত। এটা তো সাইড থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কিন্তু এবার সামনের দিকে গেলে এই জলপ্রপাতটা দেখলে বুঝতে পারবে। এই বর্ষাকালে নাকি এই জলপ্রপাত এত ভয়ানক জলপ্রপাত, মানে ভয়ঙ্কর বড় জলপ্রপাত। ইউটিউবে তোমরা সুগা ওয়াটারফলস বলে টাইপ করে, মানে ওয়াটারফলস সার্চ করে দেখো ছবিগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে কি সুগা জলপ্রপাত কি বিশাল জলপ্রপাত। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা অনেকটা উঁচুতে ছিল, আর আমরা নামতে হয়েছিল অনেকটা। ঠিক আছে, সিঁড়ি আছে যদিও, কিন্তু যাদের এই কাছে জলপ্রপাতের কাছে যাওয়ার ইচ্ছা তাদেরকে অনেকটা কষ্ট করে নিচে নামতে হবে। দেখো, এটা পুরো সামনের দিক থেকে ভিউ, ঠিক আছে, জলপ্রপাতটার সামনের দিক থেকে এরকম ভিউ। বর্ষাকালে এর 10 ডবল জল থাকে। আমি ইউটিউবে দেখেছিলাম বর্ষাকালে কীরকম জল থাকে, সেরকম ভেবে আমি গেছিলাম। তো ডিসেম্বর মাস যেহেতু শীতকাল, তো আমার সেই ডিসেম্বর মাসের অনুপাতেও জল আমার অনেক বেশি লেগেছে। অসম্ভব সুন্দর ওয়াটারফলস। এটা হচ্ছে পুরো সামনের ভিউ, অসম্ভব অসম্ভব সুন্দর। যারা পছন্দ করে এরকম ওয়াটারফলস, আমি বলবো তাদেরকে একবার রাঁচির আশেপাশে জলপ্রপাতগুলো এক্সপ্লোর করতে। রাঁচির আশেপাশে প্রচুর জলপ্রপাত আছে, তবে আমরা যেগুলো খুব ফেমাস যেগুলো ওয়ার্ল্ডের 1 থেকে 20 জলপ্রপাতের মধ্যে আসে, তার মধ্যে এই 3-4টে জলপ্রপাত আছে। মানে বলতে পারো তুমি 1 থেকে 20-র মধ্যে এই জলপ্রপাতগুলোকে রাখা যায়। ঠিক আছে, তো তার মধ্যে দাসাম ওয়াটারফলস, এই সুগা বাঁধ, ঠিক আছে, আগেরটা এটা একটা কোয়েল রিভারের ছবি। আমরা ঠিক সানসেটের টাইমে বেতলা ন্যাশনাল পার্ক যাওয়ার পথে কয়েকটা ছবি তুলেছিলাম। এটা সুগা ওয়াটারফলসেই কয়েকটা ছবি, সিঁড়ি দিয়ে এরকম করে বেয়ে বেয়ে উঠতে হয়। ঠিক আছে, তো এই গেল আজকের সুগা জলপ্রপাতের কয়েকটা ছবি এখানে অ্যাটাচ করেছি, কারণ সবসময় তো ভিডিও সবগুলো করা সম্ভব হয়ে ওঠে না। এই বিশাল জলপ্রপাত একবার হলেও তোমরা প্লিজ দেখে এসো। তো বেতলা হচ্ছে আমাদের জার্নির শেষের দিক, কারণ নেতারহাট আমরা এক্সপ্লোর করে ফেলেছি। যতগুলো জলপ্রপাত আছে, নেতারহাটের জায়গা আছে, নেতারহাটের সমস্ত কিছু, ঠিক আছে, লোধ ফোধ সমস্ত জলপ্রপাত আমরা দেখে নিয়েছি। তারপরে আমরা বেতলা ন্যাশনাল পার্ক যাচ্ছি। বেতলা ন্যাশনাল পার্কটা প্রচুর বড় ছিল। মানে আমরা এখনও অবধি যতগুলো ফরেস্ট দেখেছি নেতারহাটের মানে আশেপাশে, নেতারহাট যাওয়ার সময়, বেতলা ন্যাশনাল পার্কের ফরেস্টের মতো কোনোটাই নয়। বেতলা ন্যাশনাল পার্কটা এত বড় ছিল, আমি ভিডিও করেই যাচ্ছি। এই রিভারটা জাস্ট পেরোবার পরেই কোয়েল নদী বলছে এটাকে, ওই কোয়েল নদী চারিদিকে বিস্তৃত এই জায়গা লাতেহার ডিস্ট্রিক্টের। কোয়েল নদীটা পেরোবার পর থেকে বেতলা ন্যাশনাল পার্ক যে আমরা ঢুকলাম, না ওখানে নেটওয়ার্ক ছিল, না ওখানে কোনো লোকজন ছিল, খুব কম রাস্তায় আমরা গাড়ি পেয়েছি, দুটো হার্ডলি। এটা হচ্ছে সেই কোয়েল নদী। আবার সানসেটের টাইমে নদীটা দেখতে খুব সুন্দর লাগছিল, অনেক বড় নদীটা, বেশ পাহাড়ে ঘেরা। চলেই যাচ্ছি, ফরেস্ট আর শেষ হয় না। এটা আমি একদম স্পিডে তার জন্য শেষ করে দিয়েছি। তো চলো, এই দেখো বেতলা, আমরা
ঢুকে গেলাম। আর কালকে আমরা ম্যাকলুস কাকান্সটাও দেখাবো। বেতলা সন্ধেবেলার দিকে আমরা ঢুকেছিলাম, 6:30 দিকে। আর প্রচুর বাঁদর, এখানে বাঁদর মানে এত সাদা বাঁদর, মুখগুলো লাল লাল, পুরো বাঁদর বলা চলে না, এগুলোকে কি বলে। আর গরু পুরো চারিদিকে, যেহেতু জঙ্গল এরিয়া। আমরা ছিলাম একটা হোটেলেতে, যেটা এখানের খুব ফেমাস হোটেল। আগে থেকে বুক করে যাইনি, কিন্তু ভাগ্যক্রমে আমরা একটা ব্যাম্বু হাউস পেয়ে গেছিলাম। এটা হচ্ছে হোটেল বানবিহার। হোটেল বানবিহারে তোমাদের যেতে গেলে আগে থেকে অবশ্যই তোমরা বুকিং করে যেও, কারণ নাহলে পাবে না। আমরা যেখানে চাইছিলাম সেখানে পাইনি, কিন্তু আমরা ব্যাম্বু হাউসগুলো পেয়েছিলাম। ব্যাম্বু হাউসগুলো একটু কস্টলি ছিল, কারণ কটেজের মতো ছিল বলে। কিন্তু নর্মালি তোমরা থাকতে গেলে ওখানকার আশেপাশে যতগুলো হোটেল আছে তার মধ্যে আমার এটা বেস্ট লেগেছে, কারণ বাচ্চাকে নিয়ে থাকবে সেই কথা মাথায় রেখে। আর এত ঠান্ডা, যেখানে 6 ডিগ্রি আগের দিন রাত্রেবেলা আমরা নেতাহাতে পেয়েছি, তো এখানেও বেতলাতে ওরকমই 5-6 ডিগ্রি ছিল। তো এটা আমরা যেখানে ছিলাম তার আশেপাশে এই জায়গাটা। আর এইটা হচ্ছে একটু কটেজ টাইপের ব্যাম্বু হাউস, দেখতেই পাচ্ছি। এরকম একটা কটেজে আমরা ছিলাম। চাবি আমার কাছে? How will you enter? No. I have the keys. So give me the keys. How can I give it from here to here? Here to there? From there. No, there is something in my hand. I cannot pass. Then pass it to that. You come down and take the keys. Go and open the door. তো এরকম আরও অনেক কটেজ আছে, দেখো আশেপাশে ব্রাউন কটেজগুলো, ঠিক আছে। এইগুলো ওদের থাকার মতো ফেসিলিটি আছে, ঠিক আছে। আর এই কটেজগুলো ছাড়াও আমরা যেখানে খেতে গেছিলাম ওই খাবারের দিকটাতে, ওর ডিনার করতে গেছিলাম যেখানে, সেখানেও মানে রুমের ফেসিলিটি আছে। এটা তো কটেজগুলোর এই যে পাকা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, সেই বিল্ডিংগুলো তোমার ওখানে আছে। তো চলো আমি একবার আমার রুমের ট্যুর করিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরকম ঢুকেই এরকম পুরো ব্যাম্বু হাউস। দরজাটা খোলার পর ভিতরে একটাই রুম আছে, একটা ব্যালকনি আর একটা বাথরুম অ্যাটাচ, ঠিক আছে। বাথরুম ইন্ডিয়ান নয়, বাথরুম ওয়েস্টার্ন। আর এরকম পুরো বাগানের মধ্যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আমি এরকম আগে কখনো ব্যাম্বু হাউসে কখনো স্টে করিনি। কমফোর্টেবল, এরকম বলবো না কি কমফোর্টেবল নয়, ঠিক আছে। আমরা শীতকালে ছিলাম, হাড় কাঁপানি ঠান্ডা লেগেছিল। রাত্রেবেলা কম্বল এক্সট্রা চাইতে হয়েছিল ওদের কাছ থেকে। 2টো কম্বল, সোয়েটার পরেও, মোজা পরেও শুতে হয়েছে, তাতেও ঠান্ডা যায়নি। আর এই দেওয়ালটার অপোজিটে দেখো আর একটা প্রাচীর দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বেতলা ন্যাশনাল ফরেস্ট। রাস্তার ওপাশেই হচ্ছে বেতলা ন্যাশনাল ফরেস্ট। তো ভোরবেলা 3টের সময়, তখন ঘুমও ভাঙেনি, ঠিক আছে। ঘুম ভেঙেছে কিসের আওয়াজে? বাঁদরের আওয়াজে, পাখির চিচি আওয়াজে। ধোয়া ওঠা ঠান্ডা পুরো। আমার মেয়ে খুব মজা পাচ্ছিল। ও এই সমস্ত জিনিসগুলো, এই অ্যাক্টিভিটিগুলোর বাবার সাথে, আমার সাথে, সবার সাথে করিয়েছে। এবার চলে গেছি আমরা ডিনার করতে। ডিনারের এরকম ভিতরে জায়গাটা এরকম ছিল। খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। বাঙালি আমরা মানুষজন যেরকম খাবার দাবার খায়, আমরাও সেরকম ঠিকঠাকই খাবার দাবার খেয়েছিলাম রাত্রেবেলা। অসম্ভব ঠান্ডা ছিল। এটা এন্ট্রান্সটা, ঠিক আছে। আর এটা এরকম রাত্রেবেলা এরকম পরিস্থিতি ছিল আমাদের। সকালবেলা উঠে আমরা বেতলা ন্যাশনাল ফরেস্টের টিকিট কেটে রেখেছিলাম। জঙ্গল সাফারি করার জন্য অ্যাকচুয়ালি আগের দিনের টিকিট কাটতে হয়। তো সকালবেলা এরকম বেডের মধ্যে উঠে আমরা এরকম, ওর বাবা আর পিম্পিম আগে চলে গেছিলো, আমি রুমটা লাগিয়ে তারপরে যাচ্ছিলাম। বাঁদর, এত লাল লাল বাঁদর। এটা গেটটা বেতলা ন্যাশনাল ফরেস্টের। কীরকম ঠান্ডা দেখো, আমার নাক মুখ পুরো লাল হয়ে যাচ্ছিল। মেকআপ তো দূরের কথা, শুধু কোনো রকমে ঠান্ডাটা কাটাতে পারলে হতো। এরকম
এরকম জঙ্গল সাফারি এরকম রাইডস হয়। একটা সাফারির মধ্যে 6 জন বসতে পারে, আর ফেয়ার ছিল 2400 টাকা। আর এই টিকিটটা আগের দিন থেকে কেটে রাখতে হবে, সকাল 7টা থেকে সকাল 10টা, আবার দুপুরবেলা 2টো থেকে 4টে এরকম কিছু একটা টাইমিং আছে ওদের। আমরা সকালবেলা আর্লি মর্নিংয়ে গেছিলাম, 7টার আগেই আমরা ওখানে গেছিলাম, 6টা 6:30 সোয়া 6টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। পুরো জঙ্গলের মধ্যে এরকম গাড়িটাতে করে এরকম রাস্তা, আর রাস্তার চারিদিকে যে বাইসন দেখতে পেয়েছিলাম আমরা, তো বাইসনটা বিশাল বড় ছিল। আমরা সেরকম একটা জীবজন্তু বলতে ওই কি বলবো, জঙ্গল সাফারি বলতে গেলে এই বাইসন দেখেছি, ময়ূর দেখেছি, তারপরে বুনো মানে জন্তু জানোয়ার যেগুলো হয়, হরিণ, ময়ূর, আর অনেক রকম পাখি দেখেছি। এইসব জিনিসগুলোই জঙ্গল সাফারিতে দেখেছি, কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। এত ঠান্ডার মধ্যে বাঘ নিজের জায়গাতেই ঢুকেছিল, কিন্তু বাইসনটা দেখতে পেয়েছি, অনেক বড় ছিল, যেটার জন্য এখানে বিখ্যাত বাইসন। আর টাইগার আমরা দেখতে পাইনি, কিন্তু মোটামুটি ভালো উপভোগ করেছি। পুরো কুয়াশায় ভর্তি ছিল। সকাল 7টার সময় আমি সূর্য উঠতে দেখেছি, কিন্তু জঙ্গলের মধ্যে গিয়ে সূর্য তো দূরের কথা, কুয়াশাচ্ছন্ন ছিল পুরো, রাস্তাও দেখা যাচ্ছিল না সেরকম করে, এত কুয়াশা। সূর্য ওঠা দেখে ঘর থেকে বেরিয়েছি সকাল 6টার সময়, কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে চারিদিকে কোনো সূর্য নেই। তো মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স গেছে। কলকাতার একটা ফ্যামিলি, তার হাজব্যান্ড, ওয়াইফ আর ছেলে, আর আমরা, ওরাই আমাদেরকে আগের দিন এরকম বলে। তো আমরা একসঙ্গে টিকিট কেটে রেখেছিলাম আগের দিন অনলাইনেতে, ওখানে আর্মিদের কাছ থেকে জেনে। মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। অনেক কাছ থেকে, এটা হচ্ছে মুরগি আর এটা হচ্ছে ডিয়ার, এরকম ঠান্ডার মধ্যে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স ছিল। বড় আউল ছিল, দেখেছি এটা আউল। আর ওভারঅল এই যে কোনো একটা দিক থেকে সূর্য উঁকি দিচ্ছে, তাহলে ভাবো সূর্য থাকাকালীনও এরকম কুয়াশা, মানে বুঝতে পারছো মানে ঠান্ডাটা কী লেভেলের ঠান্ডা ছিল। जितना फैमिली है एक आध ठो फीमेल है। हाँ দেখছিস, দেখতে পেয়েছিস? जूम করে তুলছো অমন। कैमरा का पैसा उधर तो दिया दादा। हाँ हम तो ऑनलाइन। বেতলা ন্যাশনাল পার্ক মোটামুটি একটা আইডিয়া করে কি, বেতলা ন্যাশনাল পার্কটা হচ্ছে 1026 বর্গ কিলোমিটার জুড়ে, কিন্তু আমরা শুধুমাত্র জঙ্গলের আশেপাশটুকু, ওই 25 কিলোমিটার একটা রিং রোড টাইপের একটা রেডিয়াস থাকে, ওই রেডিয়াসটুকুই আমরা, মানে উই আর অ্যালাউড টু সি ফ্রম 25 কিলোমিটার রেডিয়াস, ঠিক আছে? 25 কিলোমিটার রেডিয়াসের ভেতরে আমাদের যাওয়া অ্যালাউ ছিল না, মানে জঙ্গল সাফারি রাইড হয় না। 25 কিলোমিটার বাইরে বাইরে দিয়ে যেতে হয়, কারণ জঙ্গলটা ভীষণই ভীষণই মানে গাঢ় জঙ্গল, মানে খুবই ডেন্স ফরেস্ট বলা যেতে পারে। আর এই জঙ্গলটা যখন আমরা পেরোচ্ছিলাম তখনও পর্যন্ত প্রচুর অনেক টাইম লেগেছিল, নেটওয়ার্ক ছিল না কোনো। এরকম জল এরকম থাকে যেখানে পশুরা এসে জল পান করতে পারে। পিমও খুব এনজয় করেছে রাইডটা, ওর একটা লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে জঙ্গল সাফারি। আমাদেরও এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। ওভারঅল আমার মনে হয় যারা জঙ্গল ভালোবাসে, পাহাড় ভালোবাসে, পর্বত ভালোবাসে, ঝর্ণা ভালোবাসে, প্রকৃতিটাকে এনজয় করে, এইগুলো হচ্ছে ওখানকার ট্রি হাউস। ওই ট্রি হাউসগুলোতেও অনেকে থাকতে পারে। ট্রি হাউসগুলো পুরো জঙ্গলের মধ্যে, এটা জঙ্গলের মধ্যে, এরিয়ার মধ্যেই পড়ে। এগুলো আগে থেকে বেতলা জঙ্গল সাফারি যখন করবে, তার প্ল্যান করবে, তখনই এইগুলো ট্রি হাউসগুলো বুক করতে হবে। তো এগুলো কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এটা পুরো রিজার্ভ, টাইগার রিজার্ভ, পালামো রিজার্ভের ছবিটা, ম্যাপটা। এটা যেই ঘরটাতে ছিলাম আমরা সেখানে,
উইদাউট মেকআপের ছবি। আর এই দেখো বাঁদর, বাঁদরগুলো এত কিউট দেখতে ছিল, আমরা খুব এনজয় করেছি বাঁদরগুলোকে। প্রচুর বিস্কুট মানুষের খাইয়েছে মতো পুরো। পিম। আমরা যেন ধুলো থাকলে ধুলো লেগে থাকে, ধুলো পয়সা করে ওদের সবগুলোকে ভাঙলো। দেখো, এই যে হাতে করে রগড়াচ্ছে দেখ। তো এনজয় করেছি। গায়ে কেন ফেলছো? ওদেরকে দাঁত খিচাচ্ছে তোমাকে। হ্যাঁ, এটা আমাদের ডে 3 জার্নি ছিল। আজকেই আমাদের ফেরার পালা। বাই বাই। এই বেতলা ন্যাশনাল ফরেস্টের পরে আমরা চলে গেছিলাম একটা খুব বিখ্যাত একটা, মানে ভীষণ বলা যেতে পারে একটা হাইপড জায়গা, যেটা হচ্ছে ম্যাকলুস্কাগঞ্জ। রাস্তায় এরকম অজস্র গরু পেয়েছিলাম। তো ওখানকার ভাবলাম ওখান থেকে ম্যাকলুস্কাগঞ্জটা খুব একটা বেশি দূরে নয়, ম্যাকলুস্কাগঞ্জ হয়ে তারপরে রাঁচি ফিরবো। তো ম্যাকলুস্কাগঞ্জে আমরা একটা জায়গায় গেছিলাম, মানে খুব দুপুর 2-2 বেজে গেছিলো। রাস্তাতে এত এত বাদরে ভর্তি ছিল কি গাড়ি চালানো যাচ্ছিল না, চারিদিকে শুধু বাদরময়। ঠিক আছে, তো বাদরগুলোকে দেখে আমরা গাড়িটাকে দাঁড় করালাম। না, একটা চেষ্টা ছোট্ট করো না, ছোট্ট ভিতরে বাদর ফল ছিল, আছে। জাস্ট ভিতরে ফল আছে, ওখান থেকে দিয়ে দেবার করে একটা কমলা লেবু আর ইয়ে আছে। আমরা খাওয়াচ্ছিলাম। বাপরে, চারিদিকে বাদরগুলো গাড়ি থামানো দরজা দেখে খুলবি না, খাবার পুরো খেতে চলে আমাকে দে, এসেছিল। আমি দিচ্ছি। এইটা একে দিতে দে, গিয়ে আমাকে তো দে। আমার হাতের ঘড়ি ভেঙে হ্যাঁ, গেল। দিচ্ছি, আমারও ভয় দিচ্ছি, লাগছিল, দাঁড়া। হাত থেকে পুরো দাঁড়া, ছিনিয়ে দেবো নিচ্ছিল, দেবো কেন দেবো দেখো তোকে, তুই দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে ওখানে গেছে। ওরকম করে, ঠিক আছে? দে, ওই কালো তো প্লাস্টিকের মতো এদেরকে দেখ আছে। রাস্তায় দেখে খুব মায়া লাগছিল, কারণ হ্যাঁ, দিচ্ছি, দাঁড়া ফরেস্ট দাঁড়া তো দাঁড়া দাঁড়া। ভালোই, কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে কি ফরেস্ট কি করো না। মেনটেনেন্সে ওদের কিছু প্রবলেম আছে। কারণ এত ওখানে মানে জন্তু জানোয়ার আছে, আর এত এত মানে এত বেশি পরিমাণে ওখানে পশু পাখি আছে, এইবার তোমাকে অ্যাটাক করবে, দাঁড়াও। কিন্তু বলছো তাদেরকে না, ঠিকমতো দাঁড়াও, ছবি ওদের তুলি। খাবার দাবার দেওয়া হয় কিনা, বা আদৌ তাদের মেনটেনেন্স হয় কিনা। কিছুদিন আগে একটা বেতলা ন্যাশনাল ফরেস্টের টাইগার মারা যাওয়ারও খবর শুনতে পেয়েছিলাম। তো আমার মনে হয় কি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের এই নেচারগুলোকে বাঁচাবার, বা এই জীবজন্তু যাদেরকে দেখার কেউ নেই তাদেরকে মানে ঠিক মতো খাদ্য সরবরাহ যেন হয়, জল পান যেন ঠিক করে করতে পারে তারা, এই বেসিক যে নেসেসিটিগুলো সেইগুলো যেন ঠিক করে যেন দেওয়া হয়। রাস্তা সেরকমই সুন্দর ছিল, চারিদিকে পাহাড় আর জঙ্গল। এখনও ম্যাকলুস্কাগঞ্জের দিকে আমরা এগিয়ে চলেছি। ম্যাকলুস্কাগঞ্জে আমরা গিয়ে 2-3টে জায়গায় ভিজিট করেছিলাম। এক হচ্ছে রানাস কটেজ বলে একটা জায়গা আছে সেখানে, আর অপর্ণা সেনের একটা ওখানে বাংলো আছে সেখানে। ঠিক আছে, অনেক দুপুরের দিকে প্রায় 2-2:30 দিকে আমরা সেখানে পৌঁছেছিলাম। আর ওখানে পৌঁছে রানাস কটেজে আমরা ওখানে দুপুরে লাঞ্চটা সেরে ফেলেছিলাম। আর সেখান থেকে একদম ডাইরেক্ট আমরা রাঁচিতে ফিরে আমার এক রিলেটিভের বাড়ি, এক দিদির বাড়ি অনেক বছর পর দেখা করতে গেছিলাম। তো চলো এগিয়ে চলেছি আমরা ওই রানাস কটেজের দিকে। এখানে জেনারেলি আরও অনেক জায়গা আছে, কারণ আমাদের হাতে খুব শর্ট টাইম ছিল, 3 নাইট 4 ডেজের ট্রিপ ছিল। তো তার জন্য আমরা বেতলা থেকে আরও অনেকগুলো জায়গা আছে, যেরকম কেচকি সঙ্গম, ঠিক আছে, শ্যালেট হাউসটাও দেখেছি, যদিও আমরা আগে ছবি অ্যাটাচ করেছি। এটা হচ্ছে ঢুকছি, এবার হচ্ছে কি এটা অনেক খোঁজ খবর করে তারপরে জানতে পেরে তারপরে আমরা এই অপর্ণা সেনের যেই কটেজটা আছে, পুরো বাংলো বাড়ি বলতে পারো, চারিদিকে বাগান, ঠিক আছে, বিশাল বড় বাগান, আর সামনের দিকে একটা ছোট্ট একটা এরকম হাউসের মতো। জায়গাটা বেশ সুন্দর ছিল, মেনটেন্ড। এখানে নাকি অপর্ণা সেন আগে নিজের অবসর টাইম কাটাতে আসতেন এরকম শুনেছি। তো ওখানে ঢুকে, আর এটা হচ্ছে এরকম আগেকার দিনের বাংলো, এখানে ইংরেজরা থাকতো। আর এবার আমরা যাচ্ছি রানাস কটেজ, রানাস প্লেস এরকম বলে একটা জায়গা ছিল। ওটা একটা বিদেশি একটা লোক, মানে তার জেনারেশন বিদেশের ব্রিটিশদের আমলে ছিল, তাই ব্রিটিশদের কাছ থেকে তারা এই জায়গাটা কিনে নেয়। আর ওদের এই বাংলোগুলো কিনে নিয়ে ওরা এরকম ওদের মতো ব্যবসা করছে ওখানে।
স্টে, এরকম নাইট স্টে বা স্টে আউট টাইপের, তারপরে এরকম অনেক কিছু অ্যাক্টিভিটিস ওখানে আছে। তো এরকম আমাদের আশেপাশে দেখো এরকম জঙ্গলের মধ্যে পুরো এরকম ব্যাপারটা ছিল, তো খুব ভালো লেগেছে। পেছন দিকে পুরো জঙ্গল আর মধ্যেখানে আমরা বসে এরকম লাঞ্চ করছি। তো আমরা হঠাৎই গেছিলাম, আমরা উইদাউট কোনো কনফার্মেশনে গেছি, কিন্তু তবুও ওখানে আপ্যায়ন খুব ভালো, খাবার দাবার একদম পুরো বাঙালিয়ানা। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ওই মাছ ভাতই অর্ডার করেছিলাম, আলু ভাজা, মাছ ভাত, ডাল, একটা তরকারি, মিক্সড ভেজ টাইপের। তো আমাদের খাবার দাবার মোটামুটি খুব ভালোই ছিল। তো খাবার দাবার নিয়ে এই জায়গাটাতে আমরা খেয়েছিলাম বসে। তো খাবার দাবার ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, পারফেক্ট টাইম ফ্যামিলি গেট টুগেদার এরকম একটা কাটাবার মানে উইকেন্ড 2-3 দিন কাটাবার জন্য খুব ভালো জায়গা। তো মোটামুটি আমরা বেশিক্ষণ ওখানে স্টে করিনি, কারণ আমাদের ফেরার পালা ছিল। দুপুরবেলা 3-3:30 বেজে গেছিলো। এবার আমরা এখানে একটা টেম্পল আছে, যেটার নাম হচ্ছে সর্বধর্ম টেম্পল। ঠিক আছে, তো সর্বধর্ম টেম্পলটা আমরা এবার ভিজিট করছি। এই রাস্তাতে সর্বধর্ম টেম্পল ছিল, আর কেচকি সঙ্গতে একটু গিয়েছিল, আর একটা ঝিলিমিলি নদী বলে ঝর্ণা বলে কিছু একটা ছিল, সেটা আমরা ভিজিট করিনি। ঠিক আছে, কিন্তু কেচকি সঙ্গটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু টাইম ছিল না হাতে, যেহেতু দুপুর পুরো হয়ে গেছিলো। দুপুর বলবো না, 3:30-4 এরকম এখানেই বেজে গেছিলো যেতে যেতে। সেই আবার জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা, চারিদিকে ঝলমলে রোদ। আমার ওয়েদারটা খুব ভালো লেগেছে। এই টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম ওখানে যাওয়ার জন্য। এই একটা বিশাল বড় বট গাছ বা অশ্বত্থ গাছ কিছু একটা ছিল, ঠিক আছে। তো আর এটা হচ্ছে সর্বধর্ম টেম্পল। এখানে 3 রকমের টেম্পল, পাঞ্জাবি, মুসলিম গুরুদুয়ারা, আর খ্রিশ্চানদের এরকম টেম্পল ছিল। আর কিছু রানার্স কটেজের ছবি আমি এরকম অ্যাটাচ করে দিয়েছি তোমাদের রেফারেন্সের জন্য। এই যে রানার্স কান্ট্রি কটেজ, জঙ্গলের মধ্যে বসে এরকম খাবার উপভোগ করার মতো ফার্স্ট টাইম আমি খেয়েছি। পেছন দিকে জঙ্গল, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, বিকজ ঘর থেকে তো বেরোনো হয় না। ঘরের বাইরে কোথাও গেলে যেটুকুনি হোক না কেন আমার মনে হয় মনটা ফ্রি হয়ে যায়। দৈনন্দিন জীবন থেকে 2-3 দিন একটুখানি ফ্রি হয়ে এরকম ঘুরে আসতে পারলে মনটা খুব ভালো হয়। এটা হচ্ছে ওই সর্বধর্ম টেম্পলে এরকম রাধা গোবিন্দর মূর্তি, আর পাঞ্জাবিদের একটা গুরুদুয়ারার মতো একটা কিছু ছিল, আর ওখানে একটা মুসলিমদের একটা পাথর চাপড়ির মতো এরকম একটুখানি যেরকম হয়ে থাকে সেরকম ছিল। মোটামুটি ভালো লেগেছে, খারাপ না, ঠিক আছে। তবে এখানে এটা আমার মনে হয় এই জায়গাটা ওভার হাইপ জায়গা, ঠিক আছে, কারণ এখানে সেরকম বিশেষ কিছু দেখার কিছু নেই ম্যাকলুস্কাগঞ্জে। আর এই যে ফিরে চলে এসেছি আমরা রাঁচিতে, আর এর মধ্যেখানে রাঁচির আশেপাশে এসে এই যে এটা হচ্ছে আমাদের দেউরি টেম্পল। দেউরি টেম্পল হচ্ছে ফেমাস ফর ধোনি এখানে এসে মানত করে, আর এখানে এসে পুজো দিয়ে যায় ওয়ার্ল্ড কাপের আগে। এটা দেউরি মা ছিল। আর এটা আমার এক দিদি, তাদের বাড়ি থেকে, রাঁচি থেকে আমরা একটু কফি টফি খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, জামশেদপুরের দিকে। দেউরি টেম্পলটা খুব জাগ্রত মন্দির, অনেক বছরের পুরনো মন্দির। তো দেউরি টেম্পলের হিস্ট্রি হচ্ছে 700 বছরের পুরনো টেম্পল। আর এই টেম্পলটাতে জেনারেলি আমরা দশভুজা মা দুর্গাকে দেখে থাকি, তার উপরে কোনো হাতের দেবীকে আমরা দেখিনি, কিন্তু এখানে মা দেউরির বলে 16 আর্মড মা দুর্গা, বা মা দুর্গা বা কালী, সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু 16 ভুজা, দশভুজা নয়। তো আর এই মন্দিরটা 700 বছরের পুরনো মন্দির। তো ফিরে চলে এলাম অনেক স্মৃতি নিয়ে জামশেদপুরের রাস্তায়। এই একদম কুয়াশাচ্ছন্ন রাস্তা জামশেদপুরে, ওই শীতকালে এই টাইমটাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে। অনেক স্মৃতি, অনেক অনেক সুন্দর অনুভূতি নিয়ে এই জার্নি আমরা কমপ্লিট করলাম। প্রথমে জামশেদপুর থেকে রাঁচি থেকে চলে এসেছি আমরা নেতারহাট থেকে বেতলা থেকে ম্যাকলুস্কাগঞ্জ থেকে দেউরি টেম্পল, আমাদের রিলেটিভের আমার এক দিদির বাড়ি ভিজিট করে একটু রিল্যাক্স হয়ে 3 দিনের মতো ট্রিপ করে ফিরে চলে এলাম আবার দৈনন্দিন জীবনে। জাস্ট কাম ডেজ অ্যান্ড কোয়াইট মাইন্ডস নিয়ে খুব এনজয় করেছিলাম জার্নিটা, খুব ভালো লেগেছিলো। আবারও ওয়েট করে আছি এই সামনে বছর শীতেতে
দেখা যাক কোথায় যাওয়া যায়। এই বছর গরমকালে কোথাও ঘুরতে যাওয়া হয়নি বিকজ অফ মাই হাজব্যান্ডস হেলথ। আমার হাজব্যান্ডের হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিলো, তো তার জন্য এই বছর গরমের ছুটিতে কোথাও যেতে পারিনি। ঠিক আছে, কিছু ছবি অ্যাটাচ করে দিলাম তোমাদের দেখার জন্য। এরকম অনুভূতি তোমরা এখানে এলেই বুঝতে পারবে। জায়গাটার আকাশে বাতাসে মানে স্বচ্ছতাই পূর্ণ। আমার খুবই ভালো লেগেছে। হোপফুলি তোমরাও এনজয় করবে এখানে এলে, একবার ঘুরে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, কোনো রকম ডিটেলস চাইলে পাঠিয়ে দেবো। আর শেষের কয়েকটা ছবি আমি ফর রেফারেন্স পারপাসে আমি এখানে অ্যাড করে দিলাম। কয়েকটা ছবি আমার পার্সোনাল নয়, এগুলো আমি ইউটিউব থেকে দেখে, যেগুলো বেসিক্যালি এই রাঁচি এই সেক্টরটা বর্ষাকালে কীরকম ভিউ হয়, এই যে দাসাম ফলসের এরকম ভিউ হয়, লোধ ওয়াটারফলসের এরকম ভিউ হয়। ঠিক আছে, তো এরকম বিভৎস ঝর্ণার রূপ যদি দেখতে চাও তাহলে তোমরা সেপ্টেম্বর অক্টোবর মান্থে ভিজিট করতে পারো। আর পুরো এটা হচ্ছে পাইন ফরেস্ট, তো পুরো এই এরিয়াটা সব সময় ভালো লাগে, যে কোনো টাইমে এসো তোমরা।